মঙ্গলপুর গ্রাম, যেখানে কোনো বিয়ের সময় বাজলেই চলে আসে এক ভয়ঙ্কর অশুভ ছায়া। এই গ্রামে কোনো মেয়ে বিয়ের কনে সাজতে পারে না। যদি কোনো বাসায় তার মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে সেই অশুভ ছায়া এসে সবাইকে মেরে ফেলে, সেই কন্যাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন এই গ্রামে কোনো বিয়ে হয় না আর কোনো অভিশপ্ত ছায়া নতুন বউকে তুলে নিয়ে যায়, তা আজকে জানবো আমাদের এই ভিডিওতে। গল্পটা শুরু হয় এক ঝড় বৃষ্টির রাত দেখিয়ে। চার বন্ধু দিল্লি থেকে রওনা দিয়েছে মঙ্গলপুর স্টেশনে যাওয়ার জন্য। চার বন্ধু স্টেশনে পৌঁছানোর পর স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলেন ট্রেন কখন আসবে, কিন্তু স্টেশন মাস্টার বলল ট্রেন আসতে একটু লেট হবে। এমনিতেই রাত এবং অনেক বৃষ্টি হচ্ছে। রাত এবং বৃষ্টি মিলিয়ে তাদের অনেক ঠান্ডা লাগতেছিল। হঠাৎ তারা দেখতে পায় এক কোণে এক পীর বাবা বসে আছে, তার সামনে আগুন জ্বলতেছে। সে চার বন্ধু আগুন তাপানোর জন্য আগুনের সামনে গিয়ে একটু গরম তাপাচ্ছে। এরপর একজন তাকে জিজ্ঞেস করলেন, বাবা আমরা মঙ্গলপুর গ্রামে যেতে চাই, আপনি এই গ্রামের সম্পর্কে কি জানেন একটু বলেন। এরপর সাধু বাবা সেই গ্রামের একটা গল্প বলতে লাগলো। বলল সেই গ্রামে নাকি কাউকে বিয়ে দেওয়া হয় না। সেখানে যদি কোনো বিয়ের সানাই বাজে, তাহলে কোনো এক অশুভ ছায়া এসে সবাইকে মেরে ফেলে কন্যাকে তুলে নিয়ে যায়। এরপর সাধু বাবার কথায় গল্পটি চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জঙ্গলের মাঝখান দিয়ে বাসে করে এক বিয়ে বাড়ির মণ্ডপ থেকে বর এবং কনেকে তার আত্মীয় স্বজন বাসা দিয়ে নিয়ে যাচ্ছে। তারা আবার একটু শর্টকাটের জন্য মঙ্গলপুর রাস্তা দিয়ে যেতে যাচ্ছে। সেই বাসের ড্রাইভার মঙ্গলপুর গ্রামের রাস্তা দিয়ে যেতে অনেক ভয় পাচ্ছে, কিন্তু সেই প্যাসেঞ্জারদের চাপে বাধ্য হয়ে সেই ড্রাইভারকে মঙ্গলপুর গ্রামের রাস্তাতে যেতে হয়। এর মাঝখানে তারা খেয়াল করে রাস্তা দিয়ে যেতে কিছু লোক তাদেরকে বারবার সতর্ক করছে, বলছে সামনের দিকে বিপদ আছে, আপনারা যাবেন না। কিন্তু তারা তো শুনলো না তাদের কথা। এরপরও তারা এগোচ্ছে। এরপর হঠাৎ করে মাঝখানে বাসটা থেমে যায়। ড্রাইভার নেমে দেখে বাসের টায়ার পাঞ্চার হয়ে গেছে। এরপর যাত্রীরা সবাই নেমে একটু হাওয়া বাতাস খাচ্ছিল এবং কেউ কেউ রেস্ট নিচ্ছিল। চারিদিকে ঘন জঙ্গল এবং অনেক অন্ধকার। এরপর কোনো এক অশুভ ছায়া চারিদিকে সবাইকে ঘিরে ফেলে। একে একে সেইখানেই সবাইকে মেরে ফেললো। এরপর নতুন বউকে সেখান থেকে তুলে নিয়ে গেল। এরপর দৃশ্যপট চলে যায় লন্ডনে। সেখানে বাসুদেব নামে এক লোক ছিল, তার দুটি সন্তান ছিল, মীরা এবং অর্জুন। মীরার বিয়ে ঠিক হয়েছিল এক রাহুল নামে ছেলের সাথে। এই মীরার বিয়ের জন্য তার বাবা অনেক মণ্ডপ খুঁজেছে, কিন্তু মীরা এবং তার ভাইয়ের কোনো মণ্ডপই পছন্দ হচ্ছিল না। তারা চাইছিল ভালো অন্যরকম একটা মণ্ডপের মধ্যে তার বোনের যেন বিয়ে হয়। একদিন হুট করে তার বাবা ব্যবসায়িক কাজে কোনো এক জায়গায় চলে গেলেন, আর তাদের বলল তাকে যেন কোনোভাবেই ডিস্টার্ব করা না হয়, তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন। তার বাবা কাছে চলে যাওয়ার পর একটা লোক হুট করে তার বাসায় চলে এসেছে, আর বাসায় এসেই মীরা এবং তার ভাই অর্জুনকে বলল, তোমার দাদু আজ থেকে অনেক বছর আগে মঙ্গলপুর গ্রামে একটা বিশাল বড় প্রাসাদ রেখে গেছেন, সেটার বর্তমান মূল্য আছে 500 কোটি। এই কথা শুনে মীরা এবং অর্জুন অনেক অবাক হয়ে গেলেন, আর ভাবতে লাগলেন তাদের বাবা কেন এই বিষয়ে আগে কথা বলেনি। এই লোকটার কথা আসলে সত্য কিনা এটা দেখার জন্য অর্জুন মঙ্গলপুর গ্রামে যেতে চাইলেন। সেই লোকটার অ্যাড্রেস অনুযায়ী অর্জুন মঙ্গলপুর গ্রামে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পর সে দেখতে পেলেন আসলেই একটা সেখানে প্রাসাদ আছে, আর প্রাসাদটা তাদেরই। প্রাসাদটা বাইরের দিক দিয়ে ভয়ানক দেখতে লাগলো, ভিতর দিক দিয়ে প্রাসাদটা অনেক সুন্দর। এরপর অর্জুন পুরো প্রাসাদটা ভালোভাবে ঘুরে দেখলেন। এরপর অর্জুন তার বোন মীরাকে ফোন দিয়ে বলতে লাগলো যে আসলে এই গ্রামে তাদের দাদু একটা প্রাসাদ রেখে গিয়েছেন। এরপর অর্জুন সিদ্ধান্ত নিল আজকের রাতটা সে এই প্রাসাদেই থাকবে। কিন্তু এই প্রাসাদের ম্যানেজার অর্জুনকে সতর্ক করছে, এই প্রাসাদের পাশেই একটা ভয়াবহ রহস্যময় জঙ্গল আছে। সে জঙ্গলকে স্থানীয়রা বিশেষ বন নামে ডাকে। সেখানে রাতে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে একটা বিয়ের কনে নিখোঁজ হয়েছে, এটা এই বিশেষ বন থেকেই হয়েছিল। কিন্তু অর্জুন এইসব কথায় কান দিচ্ছে না, বলছে আমি এত সুন্দর প্রাসাদ থাকতে আমি বাইরে কেন থাকবো, আমি আজকের রাতটা এখানেই থাকবো। এরপর অর্জুন রাতে তার বোনের সাথে ফোনে কথা বলতেছিল। হঠাৎ করে তার ফোনে নেটওয়ার্ক চলে যায়। এদিকে লক্ষ্য করা যায় প্রাসাদের রহস্যময়ী কেউ একজন চলাফেরা করছে। তার হাঁটা চলা একদম মানুষের মতো নয়। এখানে স্পষ্ট বোঝা যায় যে প্রাসাদের মধ্যে কোনো অশুভ ছায়া বা কোনো গোলমাল আছে।
পরের দিন সকালে অর্জুন ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার প্রাসাদের আশেপাশে গ্রামবাসীরা জড়ো হয়ে আছে। গ্রামবাসীরা অর্জুনকে সুস্থ সবল ঘর থেকে বেরোতে দেখে তারা যেন আকাশ থেকে পড়লো। এ বিষয়ে অর্জুন খুব বিরক্ত হয়ে তার ম্যানেজারকে বলল দ্রুত যেন এই বাসার ডেকোরেশনের কাজ করানো হয়, তার বোনের বিয়ে এখানেই হবে। অর্জুনের মুখে এই কথা শুনে প্রাসাদের মধ্যে যারা ছিল সবাই ভয়ে পালিয়ে যায়। এরপর তার ম্যানেজার তাকে বলতে লাগলো সে অশুভ ছায়ার কাহিনী। সেই অশুভ ছায়ার নাম ছিল বদিসুর। এই মঙ্গলপুর গ্রামে কারো বিয়ে হয় না, যদি বিয়ে হয় তাহলে বদিসুর সেই কন্যাকে তুলে নিয়ে যায়। এরপর গল্প দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, অনেক কাল আগের কথা। এক অসুরের মেয়ে তিনি কিনা ভালোবেসে ফেলে এক দেবতাকে। সে দেবতাও অসুর কন্যাকে ভালোবাসত। এরপর তারা দুজনেই বিয়ে করে নেয়। এরপর এই ব্যাপারটা দেবতারা জানতে পারে। দেবতারা এই সম্পর্কটা মেনে নিচ্ছিল না। এরপর সেই অসুর কন্যাকে সেখান থেকে বের করে দেয়। ততদিনে আবার অসুরের মেয়ের একটা বাচ্চাও হয়েছিল, কিন্তু দেবতারা কোনোভাবেই মেনে নিচ্ছিল না সেই অসুরের মেয়ের বাচ্চাটাকে। এরপর সে বাচ্চাটার মাও তার বাচ্চাকে অন্ধকার জঙ্গলে চাম্বাদুরদের সাথে রেখে আসে। এরপর বাচ্চাটা সে চাম্বাদুরদের সাথেই বড় হয়েছিল। বাচ্চাটা তখন থেকে দেবতাদের দেখতে পারত না, কারণ দেবতারা তার মাকে বের করে দিয়েছিল আর তার সাথেও খুব অন্যায় কাজ করেছিল। একদিন হঠাৎ করে সে বাচ্চাটা একটা ধ্যানে বসে যায়। সে ধ্যানে শিবের সাথে কানেক্টেড হয়ে যায়। এরপর শিব তাকে একটা শক্তি দেয়, তুই শুধু মারা যাবি তোর হাতে বা তোর পরিবারের হাতে। এ কথা শুনে সেই ছেলেটা খুব হিংস্র হয়ে যায়। এরপর থেকে দেবতাদের উপর আক্রমণ করতে লাগলো। কয়েকবার দেবতাদের উপর হামলা করার পর দেবতারা বুঝে গিয়েছিল যে তার সাথে কোনোভাবেই পারা যাবে না। তারপর সবাই চলে আসলো এক দেবীর কাছে। সেই দেবী ছিল একমাত্র যে বদিসুরকে হত্যা করতে পারত। এরপর দেবতারা সেই দেবীকে সবকিছু খুলে বলল। এরপর দেবী একদিন হঠাৎ করে বদিসুরের সামনে চলে গেল। বদিসুর তো দেবীকে দেখে পাগল হয়ে গেল। সেই কারণেই বদিসুরের সাথে প্রেমের নাটক করে দেবী, আর তাকে বলে তুমি আর আমি তখনই এক হব যখন আমরা বিয়ে করব। আর বদিসুর তাকে বিয়েও করে নেয়। এরপর বদিসুর যখন তার কাছে আসে ঠিক তখনই দেবীর শক্তি দিয়ে বদিসুরকে হত্যা করে ফেলে। বদিসুরের বডিটা উপর থেকে নিচে পড়ে গেছিল, আর ওইখানে একটা মন্দির তৈরি হয়ে গেছে। বদিসুর তো ঠিকই মারা গেছে, কিন্তু তার আত্মাটা এখনো মুক্তি পায়নি। সে আত্মাটা এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। গ্রামে কিছু তান্ত্রিক এসেছে আর তারা বদিসুরকে জিন্দা করতে যাচ্ছে। এই ব্যাপারটা দেবী জানতে পেরে সে দেবী নিজেও সমাধি হয়ে যায় আর একটা গাছে রূপান্তরিত হয়ে যায়, যেন বদিসুর সেখান থেকে কোনো দিনও জিন্দা হতে পারে না। কিন্তু তখন থেকে বদিসুরের আত্মা গ্রামের ওপর অনেক ক্ষতি করতেছিল। এই গ্রামে কোনো বিয়ে হয়ে গেলেই সেই নারীকে বদিসুর তুলে নিয়ে যেত, কারণ সেই নারীর জন্যই বদিসুর আজকে এই অবস্থা। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে। এই কাহিনীটা শুনে অর্জুন তো খানিকটা থতমত খেয়ে যায়। এরপর অর্জুন সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম, কিন্তু গ্রামে যে এত বউ তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তারা তো ঘুরে বেড়াচ্ছে। এরপর সেই ম্যানেজারটা তাকে বলে তারা সেই গঙ্গা নদীর ওই পার থেকে বিয়ে করে এসেছে। বদিসুর এই পবিত্র গঙ্গা নদীর ওইখানে যেতে পারে না। এরপর এত কিছু শোনার পরেও অর্জুন তার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারল না। তিনি তার বোনকে এখানে বিয়ে দিতে চাচ্ছেন। অন্যদিকে প্রিয়া নামের একটা মেয়ের সাথে দেখা হয়ে যায় অর্জুনের। অর্জুন আবার সেই মেয়েটার উপর প্রেমে হাবিডুবু খাচ্ছিল। অর্জুন একদিন ট্রেন দিয়ে আসতেছিল, ঠিক তখন প্রিয়া ট্রেন থেকে পড়ে যেতে নিচ্ছিল। ঠিক তখনই অর্জুন তাকে বাঁচিয়ে নেয়। এরপর ট্রেনের মধ্যে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর দেখা যায় প্রিয়া চলে এসেছিল একটা পুলিশ স্টেশনে। আজ পর্যন্ত বদিসুর যতগুলো নতুন বউকে তুলে নিয়ে গেছিল তার মধ্যে একজন ছিল প্রিয়ার বোন। তার বোন এবং তার আত্মীয় স্বজনের মিসিং কেস লিখেতে এসেছিল থানায়, আর এটাও সে জানতে চাচ্ছিল যে মঙ্গলপুর গ্রামে এসব কি হচ্ছে। কদিন পর পর একটা নতুন বউ গায়েব হয়ে যাচ্ছে। এদিকে অর্জুন জাগিকে বলছে যত লোক প্রয়োজন নিয়ে আসো আর তাড়াতাড়ি করে এই মহলটা সাজিয়ে দাও। আর জাগিও তার কথা চুপচাপ পালন করতেছিল, কারণ সে অনেক মোটা অঙ্কের টাকা পেয়েছিল। সেজন্য জাগি প্রথমেই তার ভাগিনাকে এইখানে ডেকে নেয়। তার নাম ছিল বাল্লি। সে আসলে এখানে আসার পর অনেক ঝামেলা করতেছিল, বিশেষ করে অর্জুনের সাথে। অর্জুনের সাথে কোনোভাবেই মিলছিল না।
বাল্লি আসলে একজন ছিল ইলেকট্রিক মিস্ত্রি, তাকে আনা হয়েছে ইলেকট্রিক কাজকর্ম করার জন্য। ইলেকট্রিক কাজ তো ঠিকমতো করতে পারতই না, আর অন্য বিষয় নিয়ে শুধু ঝামেলা করত। এই বিষয়টা নিয়ে অর্জুন খুব বিরক্ত ছিল। তার মামাকে বলল, তোমার ভাগিনা কোনো কাজেরই না, তোমার ভাগিনাকে আমার সামনে থেকে সরিয়ে নাও, না হলে আমি যা তা করে ফেলবো। বাল্লি একদিন ইলেকট্রিক কাজ করতেছিল, আর তখনই শর্ট সার্কিট হয়ে যায়। আর তখন অর্জুন সেখানে সুইচটা দিতে যায়। সুইচ দিতে গিয়ে অর্জুনের অনেক ঝাটকা লেগে যায়। এমন ঝাটকা লেগেছিল যে অর্জুনের হার্টবিট নড়ে গেছিল। অর্জুনের তখন জ্ঞান হারিয়ে গিয়েছিল। এরপর অর্জুন যখন জ্ঞান ফিরে আসে, ঠিক তখন দেখে তার পাশে বসে আছে প্রিয়া। আর প্রিয়াকে দেখে তো খুব খুশি হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই মুভির বাকি অংশ এক্সপ্লেনেট করব আমি নেক্সট ভিডিওতে। নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন অর্জুনের সাথে এবং তার পরিবারের সাথে কি হয়েছিল, সবকিছুই জানতে পারবেন। আর আপনারা যদি নেক্সট ভিডিও পেতে অনেক আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।